নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজ হাইকোর্টে হেভিওয়েট মামলা শুনানি ছিল, নারদ শুনানি, আর সেখানে হেভিওয়েটদের বিরুদ্ধে প্রভাবশালী অস্ত্রে শান দিল সিবিআই। পাল্টা সিবিআই এর বিরুদ্ধে বিক্ষোভকে অজুহাত করার অভিযোগ তুলেছে অভিযুক্ত পক্ষ। আর দীর্ঘ সওয়াল জবাবের পরও বুধবার শেষ হলো না এই শুনানি। কাল দুপুর 2টায় ফের শুনানি রয়েছে হাইকোর্টে। বুধবারের নারদ শুনানিতে প্রভাবশালী অস্ত্রে শান দিল সিবিআই। 4 হেভিওয়েটের গ্রেফতারির দিন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ থেকে নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ। প্রতিটি ইস্যুকেই হাইকোর্টে হাতিয়ার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন শুনানির শুরুতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নজিরবিহীন পরিস্থিতি, এরকম গুন্ডামি কখনো দেখিনি। গ্রেফতারির দিনে জামিন পেয়েছেন 4 অভিযুক্ত। আমরা আদালতে জবাব দেওয়ার সুযোগই পাইনি, আদালতে কেস ডায়েরি পর্যন্ত পেশ করতে পারিনি। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে যাওয়ার প্রসঙ্গ টেনে সওয়াল। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সিবিআই অফিসারদের বিরুদ্ধে আপত্তিকর কথা বলেন মুখ্যমন্ত্রী, গ্রেফতারের হুমকি দেন, বলেন আমাকেও গ্রেফতার করুন। শুনানি চলাকালীন 6 ঘন্টা ধর্ণা দেন মুখ্যমন্ত্রী। বাইরে তখন বিশৃঙ্খল জমায়েত। গোটাটাই করা হয় যাতে অভিযুক্তদের হেফাজতে না নিতে পারে সিবিআই। নিজাম প্যালেসের বাইরে হওয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে কেন্দ্রের প্রতিনিধি বলেন, হাজার হাজার সমর্থক সিবিআই অফিস ঘিরে ফেলেন, পাথর ছোড়া হয়, অফিসারদের হেনস্থা করা হয়, হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতির জন্যই অভিযুক্তদের আদালতে পেশ করতে পারেনি সিবিআই। শুনানির সময় দলবল নিয়ে আদালতে পৌঁছন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী। এতে শুধুমাত্র তদন্তকারী নন, গোটা বিচার প্রক্রিয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নজিরবিহীন চাপের কৌশল এবং গুন্ডামি, এটা ষড়যন্ত্র, পরিকল্পনা করে সিবিআই এর কাজে বাধা দেওয়ার চেষ্টা। সিবিআই পক্ষের এই দাবির তীব্র বিরোধিতা করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মানু সিংভি। তিনি পাল্টা দাবি করেন, সিবিআই নিজেই ভার্চুয়ালি শুনানির আবেদন করে। ভিড় ভয় দেখিয়েছে এমন অভিযোগ সিবিআই আগে করেনি। সিবিআই কে কাজে বাধা দেওয়া হয়নি, বিক্ষোভকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তারা। সিংভির দাবি, বিধানসভা ভোটে হার হজম করতে না পেরেই গ্রেফতার। মামলার 7 বছর পর কি এমন পরিস্থিতি হলো যে গ্রেফতারি এত জরুরি হয়ে পড়ল? 7 বছর পরে এভাবে প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হলে তো প্রতিবাদ হবেই। এটাই তো গণতন্ত্র। পাল্টা কটাক্ষের সুরে সলিসিটর জেনারেল বলেন, পাথর ছোড়াও কি গণতন্ত্র? গ্রেফতারির দিন মন্ত্রীদের ভূমিকা নিয়ে বেশ কিছুক্ষণ বাকযুদ্ধ চলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং অভিষেক মানু সিংভির মধ্যে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রী 5-6 ঘন্টা সিবিআই দফতরে, আইনমন্ত্রী আদালতে, এগুলো কি স্বাভাবিক? জবাবে সিংভি বলেন, মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে যাওয়ায় ভার্চুয়াল শুনানিতে কোনো প্রভাব পড়েনি। বিক্ষোভের সঙ্গে বিচার প্রক্রিয়ার সম্পর্ক কি? বিচারপতি প্রশ্ন করেন, শুনানির সময় আইনমন্ত্রী আদালতে গেছেন এমন কি আমরা কখনো শুনেছি? জবাবে সিংভি বলেন, মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী নন, তারা বিধায়ক হিসেবে গিয়েছিলেন। বিচারপতি বলেন, মন্ত্রী হয়ে যাওয়ার পর আর কেউ সাধারণ বিধায়ক থাকেন না। পাল্টা সিংভি প্রশ্ন করেন, কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে আইনমন্ত্রী বিচার প্রক্রিয়া প্রভাবিত করেছেন? বিচারক কি আদৌ জানতেন মন্ত্রী সেখানে আছেন? আইনমন্ত্রী আদালত কক্ষে ছিলেন না, আদালত চত্বরে ছিলেন, সেখানে ভিড় ছিল, আইনমন্ত্রী থাকাটাও স্বাভাবিক। সিংভিকে বিচারপতি তখন বলেন, এটা মোটেই স্বাভাবিক নয়। জবাবে বলিউড স্টারদের প্রসঙ্গ টানেন সিংভি, বলেন, এই ধরনের গ্রেফতারিতে আবেগের বহিঃপ্রকাশ ঘটেই থাকে, যেমনটা সলমান খান সঞ্জয় দত্তের ক্ষেত্রে হয়েছিল। প্রতিবাদের সঙ্গে জামিনের কোনো সম্পর্ক নেই। প্রতিবাদ অনেক সময়ই শৃঙ্খলা মানে না, এটাই গণতন্ত্র। গণতন্ত্রকে এভাবেই মূল্য চোকাতে হয়। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান, তিনি গান্ধীবাদী পথেই প্রতিবাদ করেন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, পাথর ছোড়া কি তবে গান্ধীবাদী পথ? জবাবে সিংভি বলেন, না, কিন্তু মন্ত্রীরা শান্তির আবেদনই জানিয়েছিলেন, ফুটেজ দেখাতে পারি। বিচারপতি প্রশ্ন করেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে পথে নেমে বিক্ষোভ কেন? সিংভি বলেন, আইনের মোকাবিলা আইনি পথে, রাজনৈতিক প্রতিহিংসা হলে তার মোকাবিলা গণতান্ত্রিক পথেই করতে হবে। সিবিআই এর প্রভাবশালী তত্ত্ব খণ্ডন করতে গিয়ে সিংভি মন্তব্য করেন, বিচারক একবারও বলেননি তাকে চাপ দেওয়া হচ্ছে। পাল্টা বিচারপতি প্রশ্ন তোলেন, এটা কি তার অন রেকর্ড বলা উচিত ছিল?
সিবিআই চার্জশিটে লিখেছে ওই 4 জনের বিরুদ্ধে তদন্ত শেষ, তারপরেও গ্রেফতার কেন? এদিন সেই প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। এভাবেই দীর্ঘ বাকযুদ্ধ চলে। বৃহস্পতিবার দুপুর 2টোয় ফের শুনানি, ফলে বুধবার জেলেই 4 হেভিওয়েট। ক্যামেরায় অসীম দাস ও শুভব্রত কুণ্ডুর সঙ্গে অর্ণব হাজরা ও অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আর এই নারদ মামলায় 53 পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই চার্জশিট নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। কি দাবি করা হয়েছে? যে ঘুষ নিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হেভিওয়েটরা। দেখুন। 2017 সালের 17 মার্চ নারদ কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তার 4 বছর পরে এই মামলায় প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই। 53 পাতা চার্জশিটের নাম রয়েছে ধৃত 4 হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়, ফেরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এছাড়াও নাম রয়েছে আইপিএস SMH মির্জার। চার্জশিটে সিবিআই এর দাবি, ইম্পেক্স কনসালটেন্সির প্রতিনিধি সেজে হেভিওয়েটদের সঙ্গে দেখা করেন ম্যাথিউ স্যামুয়েল। বলেন 25 থেকে 30টি বহুজাতিক সংস্থা পশ্চিমবঙ্গের শাখা খুলতে চায়, ব্যবসা বিস্তার করতে চায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি ধৃত 4 হেভিওয়েটে ঘুষ নিয়ে প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। চার্জশিটে সিবিআই এর দাবি, 2014 সালের 24 এবং 25 এপ্রিলের ফুটেজে দেখা গিয়েছে তৎকালীন মন্ত্রী মদন মিত্রের সামনে ঘুষে 5 লাখ টাকা রেখে দিচ্ছেন ম্যাথিউ। এক ব্যক্তিকে ডেকে সেই টাকা নিয়ে নিতে নির্দেশ দেন মদন। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত মদন মিত্র। 2014 সালের 2রা মে শুট করা ফুটেজে দেখা যায় মন্ত্রী ফেরহাদ হাকিমকে ম্যাথিউর দেওয়া 5 লাখ টাকা চেতলা অগ্রণী ক্লাবের যুগ্ম সচিব সুধেন্দু সামন্তকে নিতে নির্দেশ দেন তিনি। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত ফেরহাদ হাকিম। 2014 সালের 16 এপ্রিল এবং 1 মে শুট করা দুটি ফুটেজে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। সে সময় কলকাতার মেয়র ছিলেন তিনি। ফুটেজে দেখা যাচ্ছে ম্যাথিউর হাত থেকে 4 লাখ টাকা নিয়ে তোয়ালে জড়িয়ে পাশে রেখে দেন শোভন। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়। 2014 সালের 13 এপ্রিল শুট করা ভিডিও দেখা গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। দলীয় কর্মীর সামনে ম্যাথিউর থেকে 4 লাখ টাকা নেন তিনি। ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং দুর্নীতি দমন আইনের 11, 13(2), 13(1)(d) ধারায় অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়। চার্জশিটে নিজেদের অভিযোগের সপক্ষে একাধিক সাক্ষ্য প্রমাণের উল্লেখ করেছে সিবিআই। তাদের বক্তব্য, চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী স্টিং অপারেশনের 73টি ফুটেজের মধ্যে 47টি অবিকৃত। সেগুলির সঙ্গে কোনো রকম কাটা ছেঁড়া করা হয়নি। তবে সিবিআই এও জানিয়েছে যে ফুটেজে দেখতে পাওয়া প্রভাবশালীদের গলার স্বর মিলিয়ে দেখার বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো তাদের হাতে নেই। গান্ধীনগরে ফরেন্সিক ল্যাব থেকে এখনো এর রিপোর্ট আসেনি। তবে অভিযুক্তদের ঘনিষ্ঠেরা তাদের গলার স্বর শনাক্ত করেছেন। যে আইফোনের মাধ্যমে স্টিং অপারেশনটি করেন ম্যাথিউ স্যামুয়েল, সেই সংক্রান্ত কিছু তথ্য এখনো সিবিআই এর হাতে আসেনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, সেই তথ্য এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতে পারে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এই মামলায় অন্যতম অভিযুক্ত ফেরহাদ হাকিম আজ সারাদিন উদ্বেগে ছিলেন এবং আজ শুনানি শেষ হলো। আগামীকাল দুপুর 2টায় ফের শুনানি রয়েছে এবং আজ দিনের শেষে এই 4 অভিযুক্ত জেল হেফাজতে বজায় থাকলো। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন ফেরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। উনি একজন পাবলিক ফিগার, উনি তো পালিয়ে যেতে পারবেন না। সেকেন্ড হচ্ছে ইনভেস্টিগেশন চার্জশিটে লেখা আছে যে ইনভেস্টিগেশন ইজ ওভার, সুতরাং আর ইনভেস্টিগেশনের সাথে ট্যাম্পার করা যাবে না, মানে উইটনেস বা এভিডেন্সের সাথে ট্যাম্পার করা যাবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে মানে দ্য ইনভেস্টিগেশন ইজ ওভার। আর যদি ট্যাম্পার করতে তো লাস্ট 7-8 বছরে করে নিত, এখন তো আর আজকে তো গিয়ে করতো না। অ্যান্ড থার্ডলি কে আজ পর্যন্ত সিবিআই যতবারই ডেকেছে ততবারই আমরা কোঅপারেট করেছি, যা যা পেপার্স চেয়েছে আমরা কোঅপারেট করেছি। এই কেসের জন্য রাত্রির 11টার সময় স্টে অর্ডার এলো বেলের ওপরে, কিন্তু আজকে বিকেল 5টা বাজবার আগেই মানে বললো যে নেক্সট ডে অ্যাডজর্ন করে দিল কোর্টটা। কিন্তু তবুও সাধারণ মানুষ আমরা সবাই ভরসা রাখি আমাদের জুরিডিকশনের ওপরে, তো তাই জন্য ভরসা রাখবো যে জাস্টিস মে বি ডিলেড বাট will not be like but will be served.
এদিকে অন্যতম অভিযুক্ত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসএসকেএম এ ভর্তি রয়েছেন, তবে তিনি রত্না চট্টোপাধ্যায় যাতে তার অনুমতি ছাড়া কেবিনে ঢুকতে না পারেন এরকমই একটি চিঠি দিয়েছেন। কি বলা হয়েছে সেই চিঠিতে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, আইনজীবীর তরফ থেকে একটি চিঠি এসএসকেএম হাসপাতালের সুপারের কাছে পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হচ্ছে যেহেতু শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তাই শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া কোনোভাবেই যেন রত্না চট্টোপাধ্যায় তিনি শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে বা ঘরে না যান। একই রকম ভাবে শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া যেন কোনোভাবেই শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের ছেলে এবং মেয়ে ঋষি এবং সুহানি তাদের ক্ষেত্রেও অনুমতির ক্ষেত্রেও যেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হয় এবং সেই বিষয়টা যেন হাসপাতাল কর্তৃপক্ষ দেখে, সেটাই চিঠি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ আবির। এদিকে আজ সন্ধ্যায় ছেলেকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়, সেখানে শোভনের কেবিনে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, ঠিক কি অভিযোগ উঠছে? প্রথমে সুপারকে চিঠি দেওয়া হলো আইনজীবী মারফত, এরপর তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়, রিয়াকশন কি রত্না চট্টোপাধ্যায়? দেখো, আমরা যেটা দেখলাম, রত্না চট্টোপাধ্যায় ছেলেকে নিয়ে তিনি আসেন এবং তিনি নিজে প্রথমে উডবার্ন ব্লক, সেখানে তিনি না গিয়ে ছেলেকে তিনি যে মূল যে গেট সেখানে প্রবেশ করে দেন। তারপর তার ছেলে সেখান থেকে করিডর দিয়ে শোভন চট্টোপাধ্যায় যেখানে রয়েছেন সেই কেবিনের সামনে যান। সেখানে পুলিশ তাদেরকে সাময়িক বাধা দেয়। তারপরে সেখানে কিছুক্ষণ পর দেখা যায় যে শোভন চট্টোপাধ্যায় যে কেবিনে রয়েছেন 106 নম্বর, সেখানে তার ছেলে প্রবেশ করে যান। এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে রত্না চট্টোপাধ্যায় তিনিও উডবার্ন ওয়ার্ডে প্রবেশ করেন। তবে তিনি তার শোভন চট্টোপাধ্যায়ের যে কেবিন সেই পথে কিছুটা যাওয়ার পর তিনি করিডর থেকে ঘুরে তিনি গাড়িতে আসেন এবং তিনি বলেন যেভাবে তিনি আইনজীবী মারফত, শোভন চট্টোপাধ্যায় আইনজীবী মারফত তাকে বা কাউকে সেখানে অনুমতি ঢুকতে দেওয়ার অনুমতি যাতে না দেওয়া হয় সেই প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন ঢুকলেন না। তিনি বলেছিলেন আমি সকালে এসেছিলাম, সকালেও আমি ঢুকিনি, কিন্তু আমার ছেলেদের বা আমার এই ঘরে ঢোকার অধিকার রয়েছে, তিনি সেখান থেকে বেরিয়ে যান। একদম, অনেক ধন্যবাদ। সুপারকে চিঠি দিয়েছে যে আমরা ঢুকতে পারবো না, সুপারকে চিঠি আমার দিয়েছে। ছেলে মেয়ে ঢুকবে, অন্য কেউ ঢুকবে না এরপর থেকে। আপনি যাবেন না? আমি কখনোই যাইনি, সকালেও যাইনি। সুপারকে চিঠি দিয়েছে যে আমরা ঢুকতে পারবো না, সুপারকে চিঠি আমার দিয়েছে। ছেলে মেয়ে ঢুকবে, অন্য কেউ ঢুকবে না এরপর থেকে। আপনি যাবেন না? আমি কখনোই যাইনি, সকালেও যাইনি। এদিকে আজ সারাদিন যখন হাইকোর্টে শুনানি চলে তখন সিবিআই এর পক্ষ থেকে বারবার 17ই মে নিজাম প্যালেসের বাইরে যে বিক্ষোভ ভাঙচুর হয়েছে সেই ঘটনার কথা তুলে ধরা হয়। আর এরই মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় শতপ্রণোদিত মামলা করল পুলিশ। অবৈধভাবে জমায়েতের চেষ্টা, হিংসা ছড়ানোর চেষ্টা, অশান্তি করা, গন্ডগোল পাকানো সহ একাধিক ধারায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। 17ই মে মন্ত্রী অভিযোগ করেন একদিকে অধ্যক্ষের অনুমতি ছাড়া 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে করোনা পরিস্থিতিতে নোটিশ ছাড়াই ফিরহাদ সুব্রতের গ্রেপ্তারের অভিযোগ করেন তিনি। আর এই নিয়ে 17ই মে লালবাজারে সিপিকে একটি চিঠিও দেন চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি আইন অমান্য, করোনা পরিস্থিতিতে মহামারী আইন লঙ্ঘন সহ একাধিক অভিযোগে সিবিআই এর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় মামলা রুজু করা হয়। খবর এক নজরে নিবেদন করছে কাজু, বাদাম আর সুগন্ধি এলাচি ভরা প্রভুজির সোন পাপড়ি। প্রভুজি খবর এক নজরে নিবেদন করলো কাজু, বাদাম আর সুগন্ধি এলাচি ভরা প্রভুজির সোন পাপড়ি। প্রভুজি। এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে রয়েছে তা হয়তো আগামীকালই একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কালকে যে বৈঠক রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ,
দেখো, কাল জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকেল 4টের সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, দুই সভাপতিকেই আগামীকাল বিকেল 4টের সময় আসতে বলা হয়েছে, অন্তত স্কুল শিক্ষা দপ্তর সূত্রে তেমনটাই খবর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার এবং সচিব। মূলত জুন মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না বর্তমান করোনা পরিস্থিতির কারণে, তা ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হবে তা শিক্ষা দপ্তর নোটিফিকেশন করবে বলেই জানিয়েছিলেন মুখ্য সচিব। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকালকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় প্রস্তুতি এবং বর্তমানে কি কোন জায়গায় রয়েছে যাবতীয় রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে দুই বোর্ডের সভাপতিকেই। সেক্ষেত্রে আগামীকালই দপ্তরে যাচ্ছেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, ফলত সেক্ষেত্রে আগামীকালকে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ। আমরা অন্য খবরের দিকে নজর রাখবো। করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বাড়িতেই চিকিৎসাধীন। এখন কেমন রয়েছেন তারা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। এবং আজকে বুদ্ধবাবু শেষ পাওয়া খবর তিনি স্থিতিশীল রয়েছেন এবং আজকে বিকেলে তার ডাক্তাররা তাকে দেখতে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি, তাকে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। এবং এই যে পুরো বিষয়টা কালকে করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকেই কিন্তু তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্রতিটি বিষয়ে কিন্তু নজরে রাখা হয়েছে, ডাক্তাররা রাখছে এবং যেহেতু তার বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে সেই জন্য সেই কারণেও বাড়িতে রয়েছে। ফলত এখনো পর্যন্ত যা খবর তিনি স্থিতিশীল রয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার এখনো পর্যন্ত সেরকম কোনো প্রয়োজনীয়তা লক্ষ্য করেননি চিকিৎসকরা। একদম, অনেক ধন্যবাদ।